আজকে আমরা দেখব কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কার্বোক্যাটায়ন মানে কি? কার্বোক্যাটায়ন মানে হলো একটা কার্বন যে কী হবে, ক্যাটায়ন হয়ে থাকবে। ঠিক আছে, কার্বন সবসময় সি, এখানে কার্বোক্যাটায়ন মানে যেখানে কার্বন আমার সি প্লাস আকারে থাকবে তাকে আমি কি বলবো? কার্বোক্যাটায়ন বলবো। এখন এই কার্বোক্যাটায়ন তিন প্রকারের হতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি। এই ডিগ্রি হিসেবে কার্বোক্যাটায়নকে হচ্ছে গিয়ে তোমার তিন ভাগে ভাগ করা যায়: 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি। ম্যাক্সিমাম 3 ডিগ্রি অবধি হতে পারে, কারণ কার্বনের যদি দেখি আমরা, বাইরের কক্ষপথে আমাদের 2s2 আছে, 2p2 আছে। 2s2 মানে এখানে দুটো ইলেকট্রন, চারটে ইলেকট্রন। তো কার্বন যদি প্লাস হয় কোনো দিন, তাহলে কি হতে হবে? কার্বনকে একটা ইলেকট্রন বের করতে হবে। 2s2 2p1 হবে, তাই তো? তাহলে এর মোট কতগুলো ইলেকট্রন থাকবে? মোট তিনটে ইলেকট্রন থাকবে। ঠিক আছে, তো তিনটে ইলেকট্রন দিয়ে কার্বন ম্যাক্সিমাম তিনজনের সঙ্গে বাইন্ড করতে পারে। তো তিনজনের সঙ্গে যদি বাইন্ড করে এবং এই তিনজনে যদি কার্বন হয়ে থাকে, তাহলে ম্যাক্সিমাম ডিগ্রি কী হবে? 3 ডিগ্রি হবে। ঠিক আছে, কারণ এই ডিগ্রিটা কিসের উপর ভিত্তি করে হয়? ডিগ্রিটা ভিত্তি করে হয় আমার একটা কার্বন কতগুলো কার্বনের সঙ্গে বাইন্ড করে আছে। ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, কার্বন, এটা প্লাস। এটা তাহলে কি বলবো আমরা? এটা আমরা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলবো। এখানে কার্বন, CH3, CH3H। যেই কার্বনটার মাথায় প্লাস হয়ে আছে সেই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে। ঠিক আছে, দুটো ডিফারেন্ট কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে। তো তাই জন্য এটাকে কি বলবো আমি? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। এটা প্রাইমারি কার্বোক্যাটায়ন। এবং যখন যে কার্বনের মাথায় প্লাস হয়ে থাকবে সে যদি তিনটে ডিফারেন্ট কার্বনের সঙ্গে যদি হচ্ছে কি বাইন্ড করে থাকে, তখন তাকে কি বলা হবে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো এখন এই তিনজনের মধ্যে স্টেবল কে, এবং এই স্টেবিলিটি আমরা বের করার জন্য কি কি পদ্ধতি আমরা বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা, আগে যেগুলো আমরা করেছিলাম মানে স্টেবিলিটি ফ্যাক্টরগুলো যেগুলো আমরা দেখেছিলাম, হাইপার কনজুগেশন। আচ্ছা, যদি একটু অর্ডারলি লিখি আমরা, প্রথমে মেসোমারিক এফেক্ট, তারপরে রেজোনেন্স এফেক্ট, তারপরে হাইপার কনজুগেশন, অ্যান্ড লাস্ট ইন্ডাকটিভ এফেক্ট। এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত এফেক্টগুলো একটা কার্বোক্যাটায়ন বা কার্ব্যানায়নকে কী করে? স্টেবিলিটি দেয়। এই অর্ডারটা মাথায় রাখতে হবে, কারণ ধরো একটা কার্বোক্যাটায়নকে যদি হাইপার কনজুগেশন স্টেবিলিটি দেয় আর একটা কার্বোক্যাটায়নকে যদি রেজোনেন্স স্টেবিলিটি দেয়, তাহলে দুজনের মধ্যে কে বেশি প্রায়োরিটি পাবে, মানে কে বেশি স্টেবিলিটি দিতে পারে, দেওয়ার ক্ষমতা রয়েছে? রেজোনেন্সের জন্য যে স্টেবিলিটি পাই সেই স্টেবিলিটির এফেক্টটা অনেক বেশি হয় হাইপার কনজুগেশনের থেকে। আবার যদি দেখি আমরা মেসোমারিক এফেক্টের জন্য, মেসোমারিক এফেক্ট হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম স্টেবিলিটি দেয় একটা কার্বোক্যাটায়নকে। ঠিক আছে, তো মেসোমারিক এফেক্টে, কারণ এখানে আমরা দেখেছি, আমরা মেসোমারিক এফেক্টের সময় দেখেছি এখানে এখানে একটা কি হয়? নিউ বন্ড ফর্মেশন হয়, আমরা দেখতে পাই। তো যদি একটা নতুন বন্ড ফর্মেশন হয়, বন্ড যখন তৈরি হয় তখন কি হয়? এনার্জি রিলিজ হয়। তো সেই জন্য কি হয়? একটা আমরা ভালো মতো অ্যামাউন্ট হচ্ছে কি একটা ডেল্টা এইচের মান নেগেটিভ পাই আমরা। তো তখন হচ্ছে কি আমাদের কি হয়? একটা ভালো মতো প্রসেসটা খুব ভালো হয়। রেজোনেন্স এফেক্টে কোনো বন্ড ফর্মেশন হয় না, এখানে কি হয়? পাই বন্ড শিফট হয়। পাই বন্ড শিফটের ফলে কি হয়? এ স্টেবিলিটি দেয়, পাই বন্ডটাকে ডিলোকালাইজ করে। ঠিক আছে, সবসময় মাথায় রাখবো, একটা কারোর মাথায় যদি একটা প্লাস থাকে বা মাইনাস থাকে, সেটা একটা বার্ডেনের মতো হয়, বোঝার মতো হয়।
তো সেটা যতটা ডিলোকালাইজড হবে, মানে হচ্ছে কি যতটা সেই ওই কার্বন থেকে আরও হচ্ছে কি সরে যাবে অন্য কার্বনে, তত বেশি সে কী হবে, স্টেবিলিটি পাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো কে কত ভালোভাবে সরে যাচ্ছে তার উপর ভিত্তি করে কি হবে, এরা হচ্ছে স্টেবিলিটি দিচ্ছে আমাদের। এখন যদি দেখি আমরা তিনটে কার্বন শুধুমাত্র ধরছি যাদের মধ্যে কোনো রকম রেজোনেন্স বা মেসোমারিক এফেক্ট যাদের মধ্যে দেখা যায় না, ঠিক আছে? এরকম যদি আমরা তিনটে কার্বন যদি নিয়ে থাকি, তো তাদের স্টেবিলিটি অর্ডার আমরা কি করে বের করব? হাইড্রোজেন, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এই কার্বনটা প্লাস 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা। ঠিক তেমনভাবে একটা 2 ডিগ্রি যদি কার্বোক্যাটায়ন নিই, হাইড্রোজেন, 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 এটা আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর একটা যদি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন নিই, তাহলে হবে আমার এটা। এটা হলো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, এদেরকে আমরা হাইপার কনজুগেশনে দেখেছি, এর একটা স্টেবিলিটি পাই হাইপার কনজুগেশনের মাধ্যমে। সেটা কীরকমভাবে হয় ভালো করে দেখি। হাইপার কনজুগেশন হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া, মানে বিক্রিয়া না, একটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট বলতে পারি, ঠিক আছে? এরা হচ্ছে স্টেবিলিটি পায় এরা, ঠিক আছে? এটা এখান থেকে সিএইচ বন্ড শিফট হবে, তাই তো? এইখান থেকে গিয়ে হচ্ছে এই কার্বনের সিএইচ বন্ডটা খুলে গিয়ে সি প্লাসে গিয়ে অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে তাহলে কী হবে, একটা ডবল বন্ড তৈরি হবে, হাইড্রোজেন, হাইড্রোজেন, একটা ডবল বন্ড তৈরি হবে, হাইড্রোজেন, হাইড্রোজেন, প্লাস একটা এখান থেকে যে সিএইচ এর দুটো ইলেকট্রন নিয়ে নিল এই কার্বনটা নিয়ে একে অ্যাটাক করলো, এই কার্বন সি প্লাসটাকে অ্যাটাক করলো, সিএইচ এর দুটো ইলেকট্রন কার্বনটা নিয়ে নিল, কার্বন মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গিয়ে একে অ্যাটাক করলো, তোদের মধ্যে ডাবল বন্ড তৈরি হলো, ডাবল বন্ড তৈরি হলো, আর একটা এইচ প্লাস জেনারেট করলো। এই যে এইচ প্লাসটা জেনারেট হলো, একে এখন দুটো অপশান আছে এর কাছে। দুটো অপশান কি কি অপশান? এখন এই কার্বনটা এই পাই বন্ডের ইলেকট্রনটা নিয়ে একে অ্যাটাক করতে পারে, এই কার্বনটা অ্যাটাক করতে পারে। আবার যদি দেখি এই কার্বনটাও এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করতে পারে। তো দুটো অপশান রয়েছে। এখন এই পাই বন্ডটা ধরো এই কার্বনের মাথায় পুরোপুরি নিয়ে নিল, এবং এর মাথায় নিয়ে নিলে এটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা গিয়ে এইচ প্লাসটাকে ধরলো, তখন তাহলে আগের জায়গাতে ফিরে যাব। এবং এই যে পাই বন্ডের দুটো ইলেকট্রন এই কার্বন যদি নিয়ে নেয়, তাহলে এই কার্বনটা মাইনাস হবে, এবং এই মাইনাসটা গিয়ে যখন এই এইচ প্লাসটাকে ধরবে তখন এই কার্বনটা প্লাস হবে, ঠিক আছে? তো দেখো, এই যদি হচ্ছে কি একে অ্যাটাক করে, তাহলে এই আগের জায়গায় ফেরত ফিরে যাব আমরা। তাহলে হচ্ছে কি এটা আমাদের দেখানোর দরকার নেই। তাহলে দেখাবো কি, যখন এই কার্বনটা এই পাই বন্ডটা হচ্ছে কি নিজের ঘাড়ে নিয়ে সে হচ্ছে কি ওই মাইনাসটা দিয়ে এইচ প্লাসটাকে অ্যাটাক করবে। আচ্ছা, মেকানিজম দেখানোর প্রসেস কিন্তু এটা, এই পাই বন্ডটা হচ্ছে কি কার্বনের মাথায় দিয়ে কার্বনটাকে মাইনাস করিয়ে তারপরে এরকম দেখাবো না। এটা হচ্ছে কনসার্টেড ওয়েতে এরকমভাবে আমাদের দেখাতে হয়। তো সেই হিসাবে তাহলে কি হবে, কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তাহলে যখন এই কার্বনটা যখন ধরলো, তখন এখানে কি হলো, হাইড্রোজেন হলো, তখন এই কার্বনটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছি কি সিএইচ বন্ড শিফট করে যাচ্ছে। কিভাবে শিফট করছে আমাদের, এখানে যেই সিএইচ বন্ডটা ছিল, এখানে যেই সিএইচ বন্ডটা ছিল, সেই সিএইচ বন্ডটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে সিএইচ বন্ড একটা কার্বন থেকে অন্য কার্বনে শিফট করে গেল। তো এই যে শিফট করে যাওয়া হলো, এর জন্য ভালো করে যদি দেখি, চার্জটাও দেখো একটা কার্বন থেকে অন্য কার্বনে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, চার্জটা কি হয়ে যাচ্ছে, ডিলোকালাইজড হয়ে যাচ্ছে। চার্জটা কি হচ্ছে, ডিলোকালাইজড। লোকালাইজড মানে কি, লোকালাইজড মানে হচ্ছে লোকালি এক জায়গায় পড়ে থাকবে চার্জটা, ঠিক আছে? আর ডিলোকালাইজড মানে চারিদিকে ছড়িয়ে থাকবে, ঠিক আছে? তো সেই হিসাবে যদি দেখি আমরা, এই কার্বোক্যাটায়নটার আমার স্টেবিলিটি বাড়লো। কি প্রসেসের দ্বারা বাড়লো? যে প্রসেসের দ্বারা বাড়লো সেইটার নাম হলো হাইপার কনজুগেশন।
তো হাইপার কনজুগেশনে এখানে অংশগ্রহণটা কে করলো? এই যে কার্বোক্যাটায়নটা আছে এটা এই যে কার্বোক্যাটায়ন আছে এটা সি প্লাস হয়ে আছে, এর রেসপেক্টে এর পাশের যতগুলো কার্বন থাকবে, এখানে তো কার্বন নেই, এখানে কার্বন নেই, এখানে কার্বন আছে, তাহলে এই কার্বনটাকে আমি কি বলবো? কার্বোক্যাটায়নের একদম পাশের কার্বনটাকে তার কি বলা হবে? আলফা কার্বন। ঠিক তেমনভাবে এখানে যদি দেখি এই কার্বোক্যাটায়নের কতগুলো আলফা কার্বন আছে? এই একটা আলফা কার্বন আর এই একটা আলফা কার্বন। ঠিক তেমনভাবে এই কার্বোক্যাটায়নের এই একটা আলফা কার্বন, এই একটা আলফা কার্বন, এই একটা, তিনটে আলফা কার্বন। ঠিক আছে? তো এখানে তাহলে অংশগ্রহণ কে করছে? হাইপার কনজুগেশন। এখানে হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করার জন্য রেসপন্সিবল এই তিনটে হাইড্রোজেন। এই তিনটে হাইড্রোজেনকে আমাদের কি বলা হয়? আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন, তাই এদেরকে বলা হয় আলফা হাইড্রোজেন বলা হয়। তো এখানে আলফা হাইড্রোজেন কতগুলো আছে? তিনটে রয়েছে। ঠিক আছে? ঠিক তেমনভাবে যদি দেখি আমরা, এখানে আমাদের কতগুলো রয়েছে? এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে আমার আলফা হাইড্রোজেন রয়েছে 6 আলফা হাইড্রোজেন, 6 আলফা হাইড্রোজেন। এখানে আছে 3 আলফা হাইড্রোজেন। আর যদি এখানটাতে আমরা যদি দেখি, 9 আলফা হাইড্রোজেন রয়েছে। তাহলে বলতে পারি আলফা হাইড্রোজেন যদি as alpha hydrogens are participating in hyper conjugation, যেহেতু আলফা হাইড্রোজেনগুলো হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করছে, therefore we can say, তাহলে আমরা বলতে পারি with the increase of number of alpha hydrogens, carbocation will perform hyperconjugation more efficiently. যত বেশি আলফা হাইড্রোজেন যত আমার বাড়বে, তত কি হবে? তত তার হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করার প্রবণতা আরও বেড়ে যাবে। কারণ এখানে এর কাছে অ্যাভেলেবেল হাইড্রোজেন আছে তিনটে, এখানে 6টা আছে, এখানে 9টা আছে। তাহলে এর কাছে যত বেশি অ্যাভেলেবেল থাকবে তত কি হবে? তত এরা সবসময় কি হবে? হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করার প্রবণতা ওদের বেড়ে যাবে। এবং আমরা যদি দেখি এখানে দেখো দুটো কার্বনের মধ্যে চার্জটা ডিলোকালাইজড হচ্ছিল। তার মানে যদি একটু আমরা পার্শিয়ালি চার্জ যদি দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখব এটা প্লাস হাফ হয়ে ভাঙলো, আর এই কার্বনটা আমাদের কত হলো? প্লাস হাফ হয়ে ভাঙলো। যদি ভাবি যে হচ্ছে কি সমান সমানভাবে হচ্ছে কি এই কার্বনটা একবার প্লাস হচ্ছে, একবার এই কার্বনটা প্লাস হচ্ছে। কিন্তু যদি এই ক্ষেত্রে দেখি তিনটে কার্বনের মধ্যে হচ্ছে কি হবে? এই চার্জটা ডিস্ট্রিবিউট হবে, মানে এটা প্লাস 1/3, এটাও প্লাস 1/3, এটাও কি হবে? প্লাস 1/3। এরকমভাবে ডিস্ট্রিবিউশন যদিও এখানে হাইপার কনজুগেশনে হয় না, তবু বলার খাতিরে বলছি একটু, যে চার্জের বোঝার পরিমাণটা, চার্জ তো একটা বোঝার মতো, তো চার্জের বোঝার পরিমাণটা সব থেকে বেশি কম হবে কোথায়? আমার এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের জন্য। কারণ এখানে দেখো +1/4, +1/4, +1/4, +1/4। তাহলে চার্জে সব থেকে ভালো ডিলোকালাইজেশন হচ্ছে আমার কোথায়? 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের জন্য। তো সেই হিসাবে আমরা বলতেই পারি যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা এখানে কি হবে? বেশি স্থায়ী হবে। তো এখন এখানে স্টেবিলিটিটা দিল কে? এখানে স্টেবিলিটি দিল আমার
হাইপার কনজুগেশন। দেখো এখানে তিনটে কার্বোক্যাটায়নের মধ্যে আমরা যখন কম্পেয়ার করলাম তখন দেখো তিনজনের মধ্যে তিনজনেই শুধু কি দিচ্ছে আমাকে, হাইপার কনজুগেশন ছাড়া অন্য কোনো স্টেবিলিটি দিচ্ছে না। যদি কেউ অন্য রকমের স্টেবিলিটি দিত তখন আমি তাহলে কি বলবো? অন্য রকমের স্টেবিলিটি মানে যদি ধরো কেউ আমাকে রেজোনেন্স স্টেবিলিটি দিল, আচ্ছা বেঞ্জিন যেহেতু এখনো হয়নি, ধরো হচ্ছে কি এই জিনিসটা হলো, এটা হলো আর তোমার একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন থাকলো আমার, এটাকে বলা হয়, আচ্ছা এটা ডাক নাম কি, টার্সিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন। টার্সিয়ারি মানে বুঝতে পারছো 3 ডিগ্রি, 3 ডিগ্রি বিউটাইল মানে মোট 4টে কার্বন, 2, 3, 4টে কার্বন, তো টার্সিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন বা টার্ট বিউটাইল কার্বোক্যাটায়ন, ঠিক আছে। আর এটার নাম কি হবে, অ্যালাইল কার্বোক্যাটায়ন। তো এই দুজনের মধ্যে কে বেশি স্টেবল হবে যদি বলি আমরা, তাহলে এই দুজনের মধ্যে কে বেশি স্টেবিলিটি পাবে? তো এখানে যদি দেখি এটা রেজোনেন্স করার পরে যে স্ট্রাকচারটা দেবে সেটা, সরি, এই জিনিসটা পাবো আমরা। এই কার্বনের মাথায় কি হবে, এখানে পাই বন্ড এখান থেকে এখানে শিফট করলে এখানে প্লাস পাবো। এর মধ্যে কি আছে, 9টা আলফা হাইড্রোজেন রয়েছে, ঠিক আছে। তো এ দিচ্ছে, একে কে স্টেবিলাইজড করছে, হাইপার কনজুগেশন, একে স্টেবিলাইজড করছে হাইপার কনজুগেশন, এবং একে স্টেবিলাইজড কে করছে, একে স্টেবিলাইজড করছে রেজোনেন্স। এখন যদি আমরা অর্ডার দেখি কার স্টেবিলিটি দেবার ক্ষমতা সবথেকে বেশি, সবথেকে বেশি মেসোমারিক এফেক্ট, তারপরে রয়েছে রেজোনেন্স এফেক্ট, তারপরে আছে হাইপার কনজুগেশন, এবং সবার শেষে হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে। তো সেই হিসাবে তাহলে কি বলতে পারি, সেই হিসাবে বলতে পারি একে রেজোনেন্স স্টেবিলিটি দিচ্ছে, যার স্টেবিলিটি দেওয়ার প্রবণতা একটু বেশি। তো এটা যদি কম্পাউন্ড কার্বোক্যাটায়ন এ হয়, এটা যদি কার্বোক্যাটায়ন বি হয় আমার, তাহলে কি হবে, এ উইল বি মোর স্টেবল দ্যান বি, তাহলে ডিউ টু রেজোনেন্স এফেক্ট, ঠিক আছে। রেজোনেন্স এফেক্ট যেহেতু হচ্ছে কি হাইপার কনজুগেশনের থেকে বেশি স্থায়িত্ব প্রদান করে, তাই জন্য কার্বোক্যাটায়ন এ কার্বোক্যাটায়ন বি এর থেকে অনেক বেশি স্টেবল হবে, ঠিক আছে। ঠিক এরই মতো একটা জিনিস এবার আমরা দেখব 3টে ডিফারেন্ট এফেক্ট নিয়ে, ঠিক আছে। তো 3টে ডিফারেন্ট এফেক্ট কি হবে, এখানে কার্বোক্যাটায়নের মাথায় কার্বোক্যাটায়ন একটা আছে, এই একটা আছে, একটা রেজোনেন্স, রেজোনেন্স এই একটা রয়েছে, আচ্ছা আগেরটাই করি, বেঞ্জিনে গেলে একটু সমস্যা হবে, এটা একটা রয়েছে, আর 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রির সঙ্গে কেন কম্পেয়ার করছি আমি বারবার, কারণ আমরা দেখেছি 3 ডিগ্রি বেশি স্টেবল সব থেকে, তাই তো, তো বেশি স্টেবলের সঙ্গে কম্পেয়ার করছি। তো সব থেকে বেশি স্টেবল হবে কে তাহলে, সব থেকে বেশি স্টেবল হবে আমাদের কম্পাউন্ড এ, তারপরে বি, তারপরে কি হবে, সি হবে। কেন হবে, কারণ কম্পাউন্ড এ কি করবে, মেসোমারিক এফেক্টে অংশগ্রহণ করবে। মেসোমারিক এফেক্টে আমরা দেখতে পাই কি, একটা নিউ বন্ড ফরমেশন, ভালো করে দেখো, একটা নিউ বন্ড ফরমেশন হচ্ছে এখানে আমার, ঠিক আছে। আর অক্সিজেনের মাথায় কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তো এ কি হবে, সব থেকে বেশি স্টেবল হবে, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা সেকেন্ডটা দেখি তাহলে কি দেখব, রেজোনেন্স এফেক্ট। রেজোনেন্স এফেক্ট কি দেখব, রেজোনেন্স এফেক্টের ফলে পাই বন্ড শিফট করবে, ঠিক আছে, ফলে চার্জটা ডিলোকালাইজড হবে, আর এখানে নিউ বন্ড ফরমেশনের মাধ্যমে চার্জটা ডিলোকালাইজড হচ্ছে। আচ্ছা, এবং হাইপার কনজুগেশনে তো আমরা জানি, ঠিক আছে। হাইপার কনজুগেশনের পুরো পাথটা আমি আর দেখাচ্ছি না, জাস্ট একটা ফর্ম আমি ড্র করে দিচ্ছি। ধর হচ্ছে কি এখানে কি হবে, একটা হাইড্রোজেন ঢুকবে, আর ধরো এখান থেকে একটা সিএইচ বন্ড খুলে এখানে সিএইচ বন্ড তো শিফট করবে, ধরো এই কার্বন থেকে একটা সিএইচ বন্ড খুলে এখানে চলে গেছে, তাহলে এই কার্বনটা প্লাস হবে। তাহলে স্টেবিলিটি দেওয়ার ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। এখানে কে স্টেবিলিটি দিচ্ছে, হাইপার কনজুগেশন, এখানে স্টেবিলিটি দিচ্ছে হাইপার কনজুগেশন, এখানে দিচ্ছে আমার
রেজোনেন্স, আর এখানে আমাকে দিচ্ছে মেসোমারিক এফেক্ট। ঠিক আছে, তো এই তিনজনের স্টেবিলিটি দেওয়ার অর্ডার কি আছে আমার? অর্ডার আছে মেসোমারিক উইল বি মোর, দেন রেজোনেন্স, দেন হাইপার কনজুগেশন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যেহেতু এ কে মেসোমারিক এফেক্ট স্টেবিলিটি দিচ্ছে, তাই জন্য এ সব থেকে বেশি, কার্বোক্যাটায়নটা সব থেকে বেশি স্টেবল হবে, তারপরে কে হবে, তারপরে বি হবে, তারপরে হবে সি। ঠিক আছে, তো এই হচ্ছে তিনটে ডিফারেন্টের মধ্যে হচ্ছে কি আমাদের অর্ডারটা যাবে। ঠিক আছে, যখন তিনটে ডিফারেন্ট এফেক্ট যখন একটা কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি দেবে, তখন তিনটে এফেক্ট নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আচ্ছা, এগুলো বলার সময় আমি একবারও নাম করলাম না ইন্ডাকটিভ এফেক্টের। ঠিক আছে, যে ইন্ডাকটিভ এফেক্টের নামটা আমি একবারও কেন করলাম না? ইন্ডাকটিভ এফেক্টের স্টেবিলিটি পাওয়ার খুবই কম। ঠিক আছে, ইন্ডাকটিভ এফেক্টের স্টেবিলিটি পাওয়ার খুবই কম, কারণ এরা চার্জটাকে ডিলোকালাইজড অন্য কার্বনে চার্জটাকে ট্রান্সফার করে ডিলোকালাইজড করার ক্ষমতা নেই এদের। এদের কি ক্ষমতা আছে? এদের ক্ষমতা হলো জাস্ট CH3 গ্রুপটা কি একটা পুশিং গ্রুপ, তো এ যদি একটা পুশিং গ্রুপ হয়, এ কার্বন যদি প্লাস হয়ে থাকে, তাহলে একে কি করবে? পুশ করবে। একে পুশ করলো, ফলে ইলেকট্রন ডেনসিটি কার্বনের মাথায় কিছুটা বাড়িয়ে দিল, ফলে এর মাথায় যে এত বড় টোটাল প্লাসের বোঝাটা ছিল, সেই প্লাসের বোঝাটা একটু হালকা হবে, কারণ এই তিনজনে কি একটু একটু করে ঠেলার জন্য একটু কি একটু কি হবে, ডেল্টা মাইনাস হবে একটু। ঠিক আছে, কারণ তিনজনে একটু একটু করে ঠেলছে, মানে ইলেকট্রন ডেন্সিটি পাচ্ছে, তো একটু ডেল্টা মাইনাস হবে। এই ডেল্টা মাইনাসটা এই যে ওভারঅল চার্জটাকে কিছুটা নিউট্রালাইজ করবে। তো ইন্ডাকটিভ এফেক্টকে মূলত তেমন কোনো স্টেবিলিটি এফেক্ট হিসেবে তেমন ধরা যায় না, কারণ এরা ঠিক অতটা কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি দিতে পারে না। ঠিক আছে, আর প্লাস আই এফেক্ট তো স্টেবিলিটি একদমই দিতে পারে না। তবুও প্লাস আই আর মাইনাস আই এর মধ্যে মাইনাস আইটাকে ধরা হয় একটু স্টেবিলিটি দিতে পারে, প্লাস আইকে স্টেবিলিটি দেওয়ার ক্ষমতা প্রায় নেই বরাবর ধরলেও চলে যায় আমাদের। ঠিক আছে, তো ইন্ডাকটিভ এফেক্ট যখন স্টেবিলিটি দেওয়ার কথা বলবো, তখন প্লাস আই যদি দিয়ে থাকে তাহলে হচ্ছে কি আমরা তেমন কিছু বলবো না। যদি মাইনাস আই দিয়ে থাকে তাহলে একটু মেনশন করার চেষ্টা করব যে একে মাইনাস আই স্টেবিলিটি দিচ্ছে, তো এই হিসাবে আমরা করতে পারি। তো ইন্ডাকটিভ এফেক্ট এটা এমনি জেনে রাখা দরকার, কিন্তু কার্বোক্যাটায়ন কার্বঅ্যানায়নের স্টেবিলিটির জন্য হচ্ছে কি ইন্ডাকটিভ এফেক্টের তেমন কোনো ডাইরেক্ট কোনো ইনফ্লুয়েন্স কাজ করে না। ঠিক আছে, তো সেই জন্য ইন্ডাকটিভ এফেক্টের ব্যাপারটা হচ্ছে কি আমরা বাদ দিয়ে চলে গেলাম। তো এই গেল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, একটা কার্বোক্যাটায়নকে কত কতভাবে হচ্ছে কি স্টেবিলিটি দেওয়া যেতে পারে, তো সেটা হচ্ছে কি দেখতে পেলাম। আচ্ছা, আর একটা ছোট্ট কথা বলে দিই, এটা রেজোনেন্সের জন্য, রেজোনেন্স এফেক্টের জন্য, রেজোনেন্সের মাধ্যমে যখন কোনো কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পাচ্ছে, তখন আমাদেরকে অনেকগুলো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, প্রথম কথা, প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে আইডেন্টিক্যাল স্ট্রাকচার। মানে যদি বলি আমরা, দেখো যেই অর্ডারে করবো সেই অর্ডারে কিন্তু মাথায় রাখতে হবে। এটা রেজোনেন্স করতে পারে বেঞ্জিন, বেঞ্জাইল কার্বোক্যাটায়ন, বেঞ্জাইল কার্বোক্যাটায়ন কি করতে পারে? রেজোনেন্স করতে পারে। তো এখানে এটা প্লাস হবে, এখানে ডাবল বন্ড হবে, CH2 হবে। ঠিক আছে, এখন এই প্লাসটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য আবার এখান থেকে আবার বন্ড খুলে যাবে, তাহলে কি পাবো আমরা? এখানে প্লাস তৈরি হলো, এটা এটা CH2। তাহলে যদি দেখি এ আবার কি করলো, মুভ করলো, তাহলে পাবো কি আমরা? এটা এখানে প্লাস হবে, CH2। তাহলে যদি দেখি এ গিয়ে মুভ করলো এখানে,
আগের জায়গাতে ফিরে গেল। যদি দেখো পাই বন্ডগুলো দেখো জায়গা চেঞ্জ করেছে দুজনকে, এই প্রথমটা আর শেষেরটা দেখলে হচ্ছে কি মনে হবে যে একই রকমেরই দেখতে, কিন্তু একটু একই রকম নয়, একটু আলাদা আছে। দেখো পাই বন্ডগুলোর মধ্যে কার্বন কার্বন যেখানে যেখানে পাই বন্ড ছিল সেখানে বাদ দিয়ে অল্টারনেটগুলোতে হচ্ছে কি পাই বন্ডটা হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখানে এই একটা আছে, এ আমাকে কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার দিচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা রেজোনেটিং স্ট্রাকচার দিচ্ছে আমাকে। ঠিক আছে। অন্যদিকে যদি দেখি অন্যদিকে এটা প্লাস হয়ে আছে, তো এ চলে গেল এখানে, তাহলে এ প্লাস হয়ে গেল, তাহলে এই কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার দিচ্ছে আমাকে, দুটো। এখন যদি বলা যায় তোমাকে এ এবং বি এর মধ্যে, এটা যদি এ হয় এটা যদি বি হয়, এ এবং বি এর মধ্যে কে বেশি স্টেবল হবে, তোমাকে বলতে হবে বি বেশি স্টেবল হবে এ এর থেকে। কারণ প্রথমেই কি হবে, কি দেখবো আমরা, প্রথমে আমরা দেখব আইডেন্টিক্যাল স্ট্রাকচার। যখন অনেকগুলো কার্বোক্যাটায়ন রেজোনেন্স দিচ্ছে তখন আমাদের দেখতে হবে কে আমাকে আইডেন্টিক্যাল স্ট্রাকচার দিচ্ছে। মানে যদি দেখো এখানে কার্বোক্যাটায়নটা আর এখানের কার্বোক্যাটায়নটাকে ঘুরিয়ে ফিরিয়ে যদি ওটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে দেখবো দুটো একই রকমেরই জিনিস, একই জিনিস। ঠিক আছে। কিন্তু এখানে দেখো এই কার্বনের মাথায় প্লাস ছিল, এখন এই এটা যদি এটা অর্থ পজিশন, এটা অর্থ পজিশন, এটা মেটা, এটা মেটা, এটা প্যারা পজিশন। তাহলে একবার দেখো অর্থ পজিশনে প্লাস হয়ে আছে, মেটা পজিশনে কখনো প্লাস নেই, একবার দেখো প্যারা পজিশনে প্লাস হয়ে আছে, আবার ফের এই অর্থ পজিশনে প্লাস হয়েছে। তো বলতে পারি এটা আর এটা অনেকটা, এটা হচ্ছে কি ঘুরিয়ে ফিরিয়ে আমরা একই জায়গায় পাবো। ঠিক আছে। কিন্তু হচ্ছে কি এটা ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় পাবো, কিন্তু এটা দেখো এ এর সঙ্গে এদের কারোর মিল নেই, আবার এর সঙ্গে কারোর মিল নেই। তো এই সবগুলোর জন্যই কি হয়, যদি হচ্ছে কেউ রেজোনেন্স করার ফলে যদি আইডেন্টিক্যাল স্ট্রাকচার দেয়, একদম যতগুলো স্ট্রাকচার দেবে সবগুলো যদি আইডেন্টিক্যাল হয়ে থাকে, যতগুলো স্ট্রাকচার দেবে, ঠিক আছে, সব সবকটাই যদি আইডেন্টিক্যাল হয়ে থাকে, তাহলে তার স্টেবিলিটি সব থেকে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে। তো সেই হিসাবে বেঞ্জাইলিক কার্বোক্যাটায়নের থেকে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন সব থেকে কী হবে, বেশি স্টেবল হবে। কতগুলো সংখ্যায় রেজোনেন্স দিচ্ছে সেটা এখন আমাদের জানার দরকার নেই, আমরা পরের ক্ষেত্রে দেখব আমরা কতগুলো নাম্বার অফ স্ট্রাকচার আমাদের দিচ্ছে, সেগুলো পরের ক্ষেত্রে আমরা কাউন্ট করব। যখন দুটো একই রকমের জিনিস হবে এবং এও আইডেন্টিক্যাল দেবে না, এও আইডেন্টিক্যাল দেবে না, এ আইডেন্টিক্যাল দেবে না, ধরো আরও একজন কার্বোক্যাটায়ন রয়েছে যে আইডেন্টিক্যাল কিছু দিচ্ছে না, তো তখন সেই ক্ষেত্রে আমরা দেখব যে কত রকমের নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার আমরা পাচ্ছি। যেমন এটার জন্য যদি আমরা দেখি, তাহলে একটা সবথেকে ভালো ClO3 মাইনাস আর ClO4 মাইনাস। ঠিক আছে। তো এর কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার পাবো আমরা, তিনটে। এর কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার পাবো আমরা, তিনটে। যদি বলি কি হবে, কি কি স্ট্রাকচার হবে সেগুলো, সরি এর কি হবে, চারটে হবে। তো এটা কি হবে, প্রথমে Cl মাইনাসটা অ্যাটাক করলো, এই অক্সিজেনটা খুললো, অক্সিজেন মাইনাস, এখানে ডবল বন্ড হয়ে গেল, এটা ডবল বন্ড, এটা ডবল বন্ড, এই মাইনাসটা অ্যাটাক করলো, এই ডবল বন্ডটা পাই বন্ডটা খুললো, Cl ডবল বন্ড ও মাইনাস, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, এই মাইনাসটা অ্যাটাক করলো, এই পাই বন্ডটা খুললো, তো Cl ডবল বন্ড ও, ডবল বন্ড ও মাইনাস, ডবল বন্ড ও। তো এই চারটে স্ট্রাকচার পেলাম। ঠিক এখানে এরকমভাবে করে করে দেখলে আমরা কি পাবো, তিনটে স্ট্রাকচার পাবো। আচ্ছা দেখিয়ে দিই একটু, এটা গিয়ে অ্যাটাক করতে, ধরো এটা খুলে গেল, Cl ও মাইনাস, ডবল বন্ড ও, ডবল বন্ড ও মাইনাস অ্যাটাক করলো, ও মাইনাস। তো এখানে তিনটে রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি। ভালো করে দেখো, এখানে যদি দেখি আমরা, অল আর আইডেন্টিক্যাল, মানে অল মানে কি,
এর এর যে কটা রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি তারা সবাই নিজেদের মতো আইডেন্টিক্যাল, আর এর যে চারটে রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছে তাহলে কি হবে, আইডেন্টিক্যাল। তাহলে কি পাচ্ছি আমরা, আইডেন্টিক্যাল স্ট্রাকচার পাচ্ছি আমরা। তো দুজনেই আইডেন্টিক্যাল স্ট্রাকচার দিচ্ছে, তাহলে যখন দুজনেই আইডেন্টিক্যাল স্ট্রাকচার দেবে তখন তারপর তবে কি দেখবো আমরা, নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, কে কতগুলো রেজোনেন্স স্ট্রাকচার দিচ্ছে আমরা, রেজোনেটিং স্ট্রাকচার, এদের এই এক একটাকে বলা হয় এক একটা রেজোনেটিং স্ট্রাকচার বলা হয়। তো এ দিচ্ছে তিনটে রেজোনেটিং স্ট্রাকচার, এ দিচ্ছে চারটে, তাহলে এই দুজনের মধ্যে কে বেশি স্টেবল হবে, নিচেরটা বেশি স্টেবল হবে। ঠিক আছে, তো এই রকমভাবে রেজোনেন্স স্টেবিলিটি আমাদের দিয়ে থাকে। আচ্ছা, তো এই গেল কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি এরকমভাবে হবে। নেক্সট ক্লাসে আমরা দেখব কার্বঅ্যানায়ন কীভাবে স্টেবিলিটি পায়। আজকের মতো এতটুকু।